শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এখন থাকছে বাংলা দ্বিতীয় পত্রের 1 নম্বর যে ব্যাকরণ, সেটি আছে উচ্চারণ অংশের সাজেশন এবং উত্তর। এর আগের একটা ভিডিওতে উচ্চারণের খ নম্বরে যে প্রশ্নগুলো আসে, অর্থাৎ যে শব্দগুলো দেওয়া থাকে প্রমিত উচ্চারণ করতে হয়, সেই ভিডিওটা আমি আগে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। আর এখন থাকছে উচ্চারণ অংশের ক নম্বর প্রশ্নের উত্তর। ক নম্বরে কিন্তু উচ্চারণ অংশে প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অনেকে দিতে পছন্দ করে, কারণ খ নম্বর যে প্রমিত উচ্চারণ সেই অংশটা অনেকেই পারে না। তো এখন তোমাদের জন্য থাকছে ক নম্বর অংশের সাজেশন এবং উত্তর, একই সময়ে খ নম্বর অংশের সাজেশন এবং উত্তর। তো উচ্চারণের ক নম্বর অংশ থেকে সাজেশনগুলো দেখো। বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লিখো উদাহরণসহ। বাংলা এ ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লিখো উদাহরণসহ। উচ্চারণের রীতি কাকে বলে, বাংলা উচ্চারণের 5টি নিয়ম লিখো। অথবা বফলা মফলা জফলা উচ্চারণে 5টি নিয়ম লেখো। এত ক নম্বরে আসে যে কোনো একটা। আর খ নম্বরে কিন্তু আসে যে 8টা শব্দ দেওয়া থাকে, সেখান থেকে 5টা শব্দের সঠিক উচ্চারণ লিখতে হয়, যেটা আমি বলেছিলাম যে আগে ভিডিওতে দেওয়া আছে, তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। প্রথমে ক নম্বর উচ্চারণের যে প্রশ্নগুলো আছে তার সাজেশনের উত্তরগুলো। 1 নম্বর প্রশ্ন দেখো, অধ্বনি উচ্চারণে 5টি নিয়ম লিখো। এটা কিন্তু এভাবে আসতে পারে, বাংলা উচ্চারণের 5টি নিয়ম, যেইভাবে আসুক উত্তর এইটাই। তো স্বরেয় ধ্বনি আমরা বাংলায় উচ্চারণে কিভাবে বা কখন ব্যবহার করি তার নিয়ম এখানে দেওয়া হলো। ক নম্বরে, আদ্য অ এর পর জফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে অ এর উচ্চারণ ওকারের মতো হয়। তো আদ্য মানে শুরুতে যদি অ থাকে, দেখো পদ্ম লিখতে গেলে শুরুতে অ আছে, কিন্তু পর সাথে একটা অ আছে। তো প্রথমে ব্যঞ্জনবর্ণের সাথে যদি অ যুক্ত থাকে, তাহলে এই অটা ওর মতো হয়ে যায়, অর্থাৎ পদ্ম হয়ে যাবে পদ্য। এই যে এখানে প্রমিত উচ্চারণ, আগের ভিডিওটা কিন্তু তোমাদের দেখতেই হবে উচ্চারণের, তাহলে কিন্তু এগুলো একেবারে সহজ মনে হবে। তারপরে বর্ণ, এটার উচ্চারণ বর্ণ হবে না, উচ্চারণ হবে বন্য। বর উচ্চারণ ওর মতো হবে। আর নয় জফলারে প্রথমে ন এবং তারপরে ন করে ন, আর এই নয়ের উচ্চারণটা কম হয়েছে বলে এখানে হসন্ত দিতে হবে বন্য। যদি এই হসন্তটা না দিই তাহলে উচ্চারণ হবে বনন। এবার 2 নম্বর নিয়ম দেখো, একাক্ষর শব্দের প্রথমে স্বরেয় এবং পরে দন্তন্য থাকলে এই স্বরের উচ্চারণ কিন্তু ওকারের মতো হয়। একাক্ষর মানে একবার উচ্চারণ করা যায়, যেমন মন একটা একাক্ষর মানে একবার উচ্চারণ করা যায়, কিন্তু এটার নাম তো মন না, এটার নাম হচ্ছে মন। তাহলে ম ওকার মন ম ওকার হয়ে যাবে। জন, এটা আসলে জন না, উচ্চারণ হবে জন, মানুষজন। তো জন জ্বরে ওকার লিখতে হবে, কারণ দেখো এটা একাক্ষর, অটা ও হয়ে গেছে। অ কোথায় আছে, এই বর্গীয় জর সাথে একটা অ আছে, জন না বলে এটা বলতে হবে জন। একটু আলতো করে বলো জন। 3 নম্বর বা গ নম্বরটা দেখো, আদ্য স্বরেয়র পর ক্ষীয় বা গ থাকলে অ এর উচ্চারণ ওর মতো হয়। আদ্য অ মানে এই যে ব্যঞ্জনবর্ণ দ আছে না, দর সাথে একটা অ লুকায় আছে। তো প্রথম ব্যঞ্জনবর্ণের সাথে যদি অ থাকে, তারপরে যদি ক্ষীয় থাকে, তাহলে দটা দো হয়ে যায়, এজন্য দক্ষ। ক্ষীয়র উচ্চারণটা ভেঙে প্রমিত উচ্চারণ করলে এরকম হয় দক্ষ। তেমনি এটা অজ্ঞ না, এটা হবে অজ্ঞ। আর গ 2বার উচ্চারণ হলে সেটা আনুনাসিক হয় বলে এখানে চন্দ্রবিন্দু দেওয়া আছে। ঘ নম্বরে দন্তস্ব উপসর্গযুক্ত আদি অধ্বনি স্বাভাবিক হয়। যেমন শুরুতে দন্তস্ব আছে, তাহলে দন্তস্বই থাকবে সজীব হবে না। সবল হবে না, এটা সবলই থাকবে। সবিনয়ই থাকবে। এবং ও নম্বরে স্বরয়ের স্বাভাবিক উচ্চারণ, অর্থাৎ অর উচ্চারণ অর মতোই হবে। যেমন অমর, অনেক, অনল, এটা ওমর, অনেক, অনল হবে না। এটা হচ্ছে তোমার 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন, উচ্চারণ রীতি কাকে বলে, বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লিখো। এই প্রশ্নটা একটু কম গুরুত্বপূর্ণ, তবুও আমি উত্তরটা দিয়ে দিই। শব্দের কণ্ঠগত উপস্থাপনই উচ্চারণে কণ্ঠ, ধ্বনি ও শ্রুতি একসঙ্গে কাজ করে, আর বর্ণ বা শব্দের উচ্চারণের নিয়মকে উচ্চারণের রীতি বলে। এখন পরের অংশে দেখো, বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লিখো। এটার উত্তর কিন্তু যেটা প্রথমে দিলাম, এই যেখানে লেখা আছে। তার মানে একটা প্রশ্ন দিয়ে 2টা প্রশ্ন হয়ে গেল। পরেরটা দেখো, এ ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লিখো। দেখো ছোট্ট একটা উত্তর, এটা লিখলে কিন্তু 5-এ 5 পাবে। তো এ ধ্বনির উচ্চারণের 5টা নিয়মে কতে দেখো, তৎসম শব্দের এ ধ্বনি উচ্চারিত হয়। যেমন দেশ, এটা কিন্তু একটা তৎসম শব্দ, আমরা দেশকে কিন্তু দেশ বলি, অর্থাৎ দয়ের সাথে যে একার আছে, একারের উচ্চারণ তো এ, আর আমরা পড়তেছি তো এ, তাহলে এটাকে দেশ বলি নাকি দেশ বলি, দেশ। এটাকে প্যাশ নাকি পেশ, পে মানে এই যে এ, অর্থাৎ আমরা তৎসম শব্দগুলোর এ উচ্চারণ করি। একাক্ষর সর্বনামে এ ধ্বনি উচ্চারিত হয়। একাক্ষর মানে কে, যে, সে, অর্থাৎ একারটাকে আমরা সঠিকভাবে উচ্চারণ করি। এ ধ্বনির পরে যদি রস্বই বা রস্বউ ধ্বনি থাকে, তাহলে এ ধ্বনি উচ্চারিত হবে।
যেমন দে খি, দেখো ক্ষয়ের সাথে একটা রস্যই আছে, এই যে রস্যই বলছে রেনু দেখি। 1, 11, 13 এই সংখ্যাবাচক শব্দের এ ধ্বনি এর মতো উচ্চারিত হয়। 1, 11, 13, 13 না কিন্তু 11, 1 এরকম না, এর মতো উচ্চারিত হয়। 2 নম্বর, তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত এ ধ্বনি উচ্চারিত হয়। এই যে এখানে যে উত্তরটা ছিল এখানে একই উত্তর, কিন্তু নিয়মটা ভিন্ন। তো যেমন দেশ, এটা তৎসম শব্দ, প্রথমে যদি এ থাকে ওইটার উচ্চারণ এ ধ্বনির মতোই হয়। এখানে এ বলতে একার বুঝিয়েছে, তো এটার উচ্চারণ হবে দেশ, শেষ, প্রেম ইত্যাদি। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নটা ছিল বফলা উচ্চারণের 5টি নিয়ম। আমরা যে বফলা লিখি না, এই যে দেখো দন্ত নিচে ব আছে, এটাকে বলে বফলা। তো আদ্য বফলা অনুচ্চারিত থাকে, এর মানে শব্দের শুরুতে যদি বফলা থাকে তাহলে বর উচ্চারণ হয় না। যেমন এটাকে আমরা সবামি বলি না, বলি স্বামী। আর স্বর উচ্চারণ যদি স্বয়ের মতো হয় তাহলে দন্তস্ব কিন্তু তালব্যস্ব হয়ে যাবে, আর ময় দীর্ঘইকার হস্যইকার হয়ে যাবে। উচ্চারণের আমার ভিডিওটা দেখে নিও। এটার উচ্চারণ কিন্তু তবক না, এটার উচ্চারণ তক। কেন? কারণ প্রথমে যে বফলা আছে, শব্দের শুরুতে বফলা থাকলে বর উচ্চারণ হয় না। মধ্য ও অন্ত বফলা উচ্চারিত না হয়ে ব্যঞ্জনবর্ণকে দ্বিত করে। এর মানে হচ্ছে মধ্য আর অন্ত। মধ্য ব মানে হচ্ছে দেখো দর্নিস একটা ব আছে, এটা মধ্য ব মাঝখানে আছে, এটা তো বর উচ্চারণ হবে না, তবে দটা 2 বার হয়ে যাবে। এখানে লেখা আছে ব্যঞ্জনবর্ণকে দ্বিত করে, তাহলে এটা বিদ্বান নাকি বিদ্যান? বিদ্যান, দটা 2 বার হয়ে গেল। ময়ের সাথে যুক্ত বফলা উচ্চারিত হয়, অর্থাৎ মর সাথে যদি ব থাকে তাহলে কিন্তু এটা উচ্চারণ করতে হবে। যেমন এটা লম্বা, বর কিন্তু উচ্চারণ হলো লম্বা। যুক্তবর্ণে ব্যবহৃত বফলা অনুচ্চারিত থাকে। যুক্তবর্ণ বলতে এখানে বর্গীয় যে 2টা আছে, তাহলে বর উচ্চারণ হবে না, লিখতে হবে উজ্জ্বল। বয়ের সাথে বফলা যুক্ত থাকলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। এবার দেখো বফলা বয়ের সাথে ব আছে, তাহলে 2টা বই উচ্চারিত হবে। তিব্বত, এখানে সাব্বাস, 2টা ব উচ্চারিত হবে। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্ন মফলা উচ্চারণের 5টি নিয়ম। এবার মফলা দেখব। মধ্য ও অন্ত মফলা উচ্চারিত না হয়ে ব্যঞ্জনকে দ্বিত করে। দেখো এখানে মূর্ধন্যস্বরের সাথে একটা ম আছে, তাহলে এটার উচ্চারণ কিন্তু হবে না, এটা উচ্চারণ কখনো কিন্তু গ্রীষ্ম না, উচ্চারণ হবে গ্রীষ্ম। অর্থাৎ এখানে যে স আছে, স 2 বার হয়ে যাবে। আর তোমরা সবাই জানো যে শয়ের উচ্চারণ যদি শয়ের মতোই হয় তাহলে মূর্ধন্যস্ব বা দন্তস্ব সব কিন্তু তালব্যস্য হয়ে যায়, তাই এটা গ্রীষ্ম উচ্চারণ হয়েছে। আদ্য মফলা অনুচ্চারিত থাকে, অর্থাৎ শুরুতে যদি ম থাকে তার উচ্চারণ হয় না। দেখো এখানে শুরুতে ম আছে, এটা কিন্তু শ্রীমিতি না, এটার উচ্চারণ স্মৃতি। যুক্ত ব্যঞ্জনবর্ণের মফলা উচ্চারিত হয় না, যেমন সূক্ষ্ম, এখানে ক্ষীয়র সাথে কিন্তু আবার ম আছে। এখন ক্ষীয় তো নিজেই 2টা বর্ণ, ক এবং মূর্ধন্যস্ব থাকলে ক্ষীয় হয়, তার নিচে আবার ম আছে, তাহলে মর উচ্চারণ হবে না, এই জন্য এটার উচ্চারণ হবে সূক্ষ্ম। সংস্কৃত কিছু মফলা উচ্চারিত হয়, যেমন কুষ্মাণ্ড, এটা কিন্তু মূর্ধন্যস্যের সাথে ম আছে, কুষ্মাণ্ড না। এখানে দেখো গ্রীষ্মতে মূর্ধন্যস্যের সাথে ম আছে, এটার উচ্চারণ হয় নাই, অথচ এখানে মূর্ধন্যস্যের সাথে ম উচ্চারণ হয়েছে। এর কারণ হচ্ছে কিছু সংস্কৃত শব্দ আছে যেগুলো ব্যতিক্রম। কুষ্মাণ্ড, এটা পুরাটা ভেঙে লিখতে হবে। আর শব্দের শেষে মফলা থাকলে উচ্চারিত হয়, যেমন এটা বাগ্মী, যুগ্ম। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নের উত্তর। এবার 5 নম্বর প্রশ্নের উত্তর দেখো জফলা উচ্চারণের 5টি নিয়ম। এবার জফলা দেখে নাও। আদ্যবর্ণে জফলা যুক্ত হলে বর্ণটির উচ্চারণ এর মতো হয়, যেমন বয়ের সাথে যে জফলা আছে তাহলে এটা এর মতো হবে ব্যক্ত, এটা ব্যথা, ব্যর মতো হয়েছে। পদের মধ্যে বা অন্তে যুক্ত ব্যঞ্জনবর্ণের সাথে যদি জফলা থাকে তাহলে তার করে উচ্চারণ হবে না, যেমন সন্ধ্যা, এখানে জফলা থাকলেও আকারের কিন্তু প্রাধান্য, তাই এটা উচ্চারণ হবে সন্ধ্যা, স থাকলে সন্ধ্যা। স্বাস্থ্য, দেখো থ আছে তো থ হলো, কিন্তু জফলার উচ্চারণ হলো না। গ নম্বরে পদের মধ্যে বা অন্তবর্ণে জফলা যুক্ত হলে তার উচ্চারণ ওকারান্ত হয়। দেখো কিছু কিছু পদের শেষে অথবা কিছু কিছু পদের মধ্যে যদি জফলা থাকে তাহলে ওর মতো উচ্চারণ হয়, যেমন এটা ধন্য, উচ্চারণটা হবে যে ধন্য, ওকারের মতো। শস্য, ওকারের মতো উচ্চারণ হয়েছে। জফলার পর রস্যই ধ্বনি থাকলে জফলার উচ্চারণ এ হয়। তো জফলার পর যদি রস্যই থাকে, দেখো এই যে ব্যক্তি, এখানে দেখো লেখা আছে ব্যক্ত, ব্যয়ের মতো হয়েছে, কিন্তু ক আর ত এই যুক্তবর্ণের সাথে যে রস্যইকার আছে এই জন্য এটা ব্যক্তি না, হয়ে গেল ব্যক্তি, বয়কারে বে, এ হয়েছে, দেখো এ। এখানে দেখো ব্যতীত না, এটা হচ্ছে ব্যতীত, বয়কারে বে। শব্দের মধ্যে বা অন্তে জফলা যুক্ত হলে সেটার উচ্চারণ দিতে হয়। দেখো শব্দের মধ্যে কোনো কোনো জায়গায় আছে জফলা থাকলে এই যে নটা 2 বার হয়ে যাবে,
জফলাত উচ্চারণ হবেই না, এই ব্যঞ্জনবর্ণটা দুইবার হয়ে যাবে। যেমন কন্যা, ন দুইবার হয়েছে, অদ্য, দ দুইবার হয়েছে। এটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা ক নম্বর যে প্রশ্নগুলি তার উত্তর। এবার খ নম্বরে যে উচ্চারণ আসবে সেই উচ্চারণের সাজেশনটা দেখে নাও। এই উচ্চারণগুলি কিন্তু আমি আর পড়ে দেবো না, তার কারণ এটার একটা ভিডিও দেওয়া আছে কিভাবে উচ্চারণটা করতে হয়, কিভাবে এগুলো লিখতে হয়, এগুলো একটা ভিডিও আছে। এই ভিডিওর সাথে লিঙ্ক দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সেও পাবে, আর প্রথম কমেন্টও পেয়ে যাবে, আর এই ভিডিওর শেষে দেওয়া থাকবে। সব মিলিয়ে তোমরা এই যে উচ্চারণ কিভাবে করতে হয় তার উত্তরটা পেয়ে যাবে। আমি শুধু সাজেশনটা এখানে দিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা এগুলো কিন্তু মুখস্থ করা বিষয় না, কারণ এগুলো বুঝে বুঝে লিখতে হয়, একেবারে সহজ। আমার ভিডিওটা বারবার দেখার জন্য অনুরোধ করলাম, সেখানে কিন্তু আমি হাতে কলমে লিখে বুঝিয়ে দিয়েছি যে কীভাবে উচ্চারণগুলো করতে হয় বা পরীক্ষার সময় লিখতে হয়। তো পরে ভিডিওতে বানান সহ সকল যে ব্যাকরণ আছে আর তোমাদের রাইটিং পার্ট আছে নির্মিত অংশ, সবগুলো সাজেশন উত্তর পেয়ে যাবে।